হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমরা যেটা পড়ব সেটা হচ্ছে দশম শ্রেণীর জৈব রসায়ন। তার আগে আমরা দেখে নেব কয়েকটা জিনিস, যেখানে অর্গানিক বা জৈব রসায়ন কোথায় অবস্থান করছে। আচ্ছা, আমরা একদম পড়ছিলাম যে ফিজিক্যাল কেমিস্ট্রি ফার্স্ট ক্লাসে আমি তোমাদের বলছিলাম যে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান দুটো শাখায় বিভক্ত। ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌত বিজ্ঞান দুটো শাখায় বিভক্ত। এক হচ্ছে কি না ফিজিক্স, দুই হচ্ছে কেমিস্ট্রি, যাকে সংক্ষেপে CHEM লেখা হয়। আচ্ছা, ফিজিক্স যাকে আমরা বাংলায় বলবো পদার্থবিদ্যা, কেমিস্ট্রি যাকে আমরা বাংলায় বলি রসায়নবিদ্যা। এবার এখান থেকেই শুরু যে রসায়নবিদ্যা মূলত প্রধানত তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, যাকে সংক্ষেপে CHEM লেখা হয়, যার বাংলা হচ্ছে জৈব রসায়ন। দুই হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, যাকে আমরা বাংলায় বলি অজৈব রসায়ন। আর কি তিন নম্বর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, যাকে আমরা বাংলায় বলবো ভৌত রসায়ন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দশম শ্রেণীর অধ্যায় 8.6 কি পড়বো না জৈব রসায়নের সম্বন্ধে আমরা পড়বো। তাহলে তো আমরা বুঝতে পারলে যে জৈব রসায়ন কোথায়, কিভাবে অবস্থান করছে। হ্যাঁ, এইটা হচ্ছে জৈব রসায়ন। এখন আমরা কি পড়বো? জৈব রসায়ন। রসায়ন বিদ্যাকে মূলত বা প্রধানত তিনটা ভাগে ভাগ করা, যদিও অনেকগুলি ভাগ আছে, তবে মেজর ডিভিশন তিনটাই। একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি, যাকে আমরা বাংলায় বলবো জৈব রসায়ন। আর দ্বিতীয় কি না ইনঅর্গানিক কেমিস্ট্রি, যাকে আমরা বলবো অজৈব রসায়ন। থার্ড কি না ফিজিক্যাল কেমিস্ট্রি, যাকে আমরা কি বলবো না ভৌত রসায়ন। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি পড়বো না অর্গানিক কেমিস্ট্রিতে পড়ার আগে বা জৈব রসায়ন পড়ার আগে আমরা এর কয়েকটা ইতিহাস জানবো। এর পিছনের কাহিনী কি আছে, কোথা থেকে উঠে এসছে, অর্গানিক কেমিস্ট্রি কোথা থেকে উঠে এসছে, কিভাবে দিনের পর দিন ডেভেলপমেন্ট হয়েছে, সেটা আমরা সম্বন্ধে একটু জানবো।
প্রাচীনকালে প্রাচীনকালে বহু বছর আগে যে প্রাচীনকাল প্রাচীনকালে বহু যেসব উদ্ভিদ আর প্রাণীজ আছে, যে উদ্ভিদ প্রাণী থেকে আমরা কি কি নিতাম, কি কি পেতাম, চিনি পেতাম, চিনি, তেল, চর্বি, চিনি, তেল, চর্বি, প্রোটিন, ভিটামিন ইত্যাদি আমরা কি খাদ্য আর পানীয় হিসেবে উদ্ভিদ আর বিভিন্ন রকম প্রাণী থেকে আমরা সেগুলা প্রয়োজনে ব্যবহার করতাম। এই প্রাণীজ ও উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত এই প্রাণীজ ও উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত এই সকল পদার্থগুলিকে কি বলা হয় না হচ্ছে জৈব পদার্থ, অর্থাৎ অর্গানিক ম্যাটেরিয়ালস। জৈব পদার্থ বা অর্গানিক ম্যাটেরিয়ালস যেগুলো আমরা উদ্ভিদ বা বিভিন্ন রকম প্রাণীজ থেকে আমাদের প্রয়োজনে ব্যবহার করতাম, যেমন কি চিনি, স্টার্চ, অ্যালকোহল, তেল, চর্বি, প্রোটিন, ভিটামিন এইগুলো আমরা কি না বিভিন্ন রকম খাদ্য পানীয় হিসেবে ব্যবহার করতাম এবং অন্যান্য কাজের প্রয়োজনে আমরা ব্যবহার করতাম। এইগুলোকেই প্রাচীনকালে কি বলা হতো, যে এইগুলোকে বলা হতো কি জৈব পদার্থ। এইগুলোকে কি বলা হতো, জৈব পদার্থ। আচ্ছা, এরপর আমরা জানবো যে এর পেছনে একটা সূত্র দিয়েছিল প্রাচীনকালে একজন সায়েন্টিস্ট 1815 খ্রিস্টাব্দে সায়েন্টিস্ট ব্যারজেলিয়াস তিনি একটা সূত্র দিয়েছিলেন এই জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি উপাদানগুলিকে চেনার জন্য। যে সূত্রটি কি তিনি একটা তত্ত্ব দিয়েছিলেন, ওনার তত্ত্বের নাম ছিল প্রাণ শক্তি তত্ত্ব। এইটা তত্ত্বটা কি ছিল, যে ব্যারজেলিয়াস তিনি বলেছিলেন যে জৈব যৌগের যে অরিজিন বা উৎস সম্পর্কিত প্রাণ শক্তি তত্ত্বটা কি ছিল, বিভিন্ন রকম উদ্ভিদ বা প্রাণীদেহে কিছু রহস্যময় শক্তি জৈব যৌগের মূল উৎস। তিনি কি বলেছিলেন, যে বিভিন্ন রকম উদ্ভিদ বা প্রাণীদেহে কিছু রহস্যময় শক্তি আছে, কিছু রহস্যময় শক্তিকে তিনি কি বলেছিলেন, যে জৈব যৌগ বলেছিলেন। কিছু রহস্যময় শক্তিকে তিনি কি বলেছিলেন, যে জৈব যৌগের মূল উৎস ওই রহস্যময় শক্তি। 2 নম্বর তিনি কি বলেছিলেন, 2 নম্বর তিনি বলেছিলেন যে যেহেতু এই প্রাণ শক্তিকে কৃত্রিমভাবে সৃষ্টি করা যায় না, তাই না? যেহেতু এই প্রাণ শক্তিকে কৃত্রিমভাবে সৃষ্টি করা যায় না, সেই জন্য ল্যাবরেটরিতে পরীক্ষাগারে কৃত্রিমভাবে জৈব যৌগ প্রস্তুত করা সম্ভব নয়। সেই জন্য কি না এই ধরনের জৈব যৌগকে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়। তিনি এই দুটো তত্ত্ব দিয়েছিলেন 1815 খ্রিস্টাব্দে। এই দুটো তত্ত্ব দিয়েছিলেন কত না 1815 খ্রিস্টাব্দে বৈজ্ঞানিক ব্যারজেলিয়াস এই তত্ত্ব দিয়েছিলেন।
এরপর পরবর্তীকালে চারজন সায়েন্টিস্ট বিভিন্ন রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে, বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জৈব যৌগের সম্বন্ধে অনেক কিছু ধারণা দেয়। তার মধ্যে আমরা ফার্স্ট কি পড়বো? ফার্স্ট হচ্ছে ল্যাভোসিয়ের। ফার্স্ট আমরা সায়েন্টিস্টের নাম পড়বো ল্যাভোসিয়ে। তিনি কি বলেছিলেন? তিনি 1784 খ্রিস্টাব্দে তিনি বিভিন্ন জৈব যৌগ যেসব আছে আমি তোমাদের বললাম, বিভিন্ন রকম জৈব যৌগ যেমন কি চিনি, স্টার্চ, অ্যালকোহল, তেল, চর্বি, প্রোটিন, ভিটামিন ইত্যাদি অনেক কিছু। তিনি এইগুলোকে কি করেছিলেন? না পুড়িয়ে দেখছিলেন, দহন করেছিলেন। এগুলোকে কি করেছিলেন? না দহন করেছিলেন। বিভিন্ন জৈব যৌগ ওইগুলোকে কি করেছিলেন? না দহন করেছিলেন। দহনের সাহায্যে তিনি বিশ্লেষণ করে প্রমাণ করেন। দহনের পর তিনি অ্যানালাইসিস করে বা বিশ্লেষণ করে প্রমাণ করেন যে জৈব যৌগের মূল উপাদান দহনের পর যেগুলো পড়ে আছে, ধরো সাপোজ তুমি কোনো একটা জিনিস খড়কুটো, কাঠ, যে কোনো জিনিস একটা পোড়ালে, পোড়ানোর পর যেটা অবশিষ্ট পড়ে আছে ওইটা আমি বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে বললাম যে কি না জৈব যৌগের এই যে জৈব যৌগগুলো তেল, চর্বি, প্রোটিন, ভিটামিন এই সমস্ত জৈব যৌগের মূল উপাদান কি? মূল উপাদান হচ্ছে কার্বন। মূল উপাদান কি? কার্বন। কে বলেছিলেন? না ল্যাভোসিয়ের বলেছিলেন 1784 খ্রিস্টাব্দে তিনি বলেছিলেন। বিভিন্ন রকম জৈব যৌগকে তিনি পুড়িয়ে অ্যানালাইসিস করে প্রমাণ করেছিলেন যে ওইসব জৈব যৌগের মূল উৎস কি ছিল? না কার্বন ছিল, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি গো? সি দ্বারা, ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করি, তাই না? ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করি। এছাড়া কার্বনের সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ মৌলও আছে, শুধু কার্বন না। মূল উপাদান ছিল যে কার্বন। জৈব যৌগ থাকা মানে তার মূল যে উপাদান থাকবে সেইটা কি? অর্থাৎ মেরুদণ্ড কি থাকবে? ধরে নাও যে কার্বন। এছাড়া আরো অন্যান্য জৈব যৌগ, আরো অন্যান্য বিভিন্ন রকম মৌল আছে, যেমন কি হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন ইত্যাদি মৌল যুক্ত থাকতে পারে, তিনি বলছেন। পরবর্তীকালে সায়েন্টিস্ট ভোলার পরবর্তীকালে দ্বিতীয় সায়েন্টিস্টের সম্বন্ধে আমরা পড়ব 2 নম্বর, যে ভোলার। উনি কি বলেছিলেন? ভোলার উনি কি পরীক্ষা করেছেন? না উনি 1828 খ্রিস্টাব্দে উনি ছিলেন কি? জার্মান সায়েন্টিস্ট, জার্মান বৈজ্ঞানিক উনি ছিলেন। উনি হচ্ছে জার্মান সায়েন্টিস্ট ছিলেন। তিনি দুটি অজৈব পদার্থ, তিনি কি করেছিলেন? না দুটি অজৈব পদার্থ নিয়েছিলেন। অজৈব পদার্থ অর্থাৎ ইনঅর্গানিক কেমিস্ট্রি। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে কেমিস্ট্রি বা রসায়ন বিদ্যা মূলত প্রধানত 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে জৈব যৌগ, আর একটা কি অজৈব যৌগ, একটা হচ্ছে কি ভৌত যৌগ। এবার তিনি কি বলছেন? তিনি অজৈব সম্বন্ধে ধারণা দিয়েছিলেন। তিনি কি করেছিলেন? অর্থাৎ ইনঅর্গানিক কেমিস্ট্রি, অজৈব সম্বন্ধে তিনি ধারণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দুটি অজৈব পদার্থ তিনি নিয়েছিলেন। কি কি নিয়েছিলেন? দুটি অজৈব পদার্থ, একটা হচ্ছে কি না অ্যামোনিয়াম সালফেট, দুটো অজৈব পদার্থ, অ্যামোনিয়াম সালফেট NH4 এ হোল টু SO4, অ্যামোনিয়াম সালফেট NH4 এ হোল টু SO4। এই সংকেতগুলো কিভাবে লিখতে হয় পরবর্তীকালে আমরা জানবো সবকিছুই। অ্যামোনিয়াম সালফেট, এবং তার সাথে তিনি কি যোগ করেছিলেন? না পটাশিয়াম সায়ানেট। তার সাথে যোগ করেছিলেন কি? না পটাশিয়াম সায়ানেট, KCNO, পটাশিয়াম সায়ানেট।
তিনি এই দুটোকে একত্রিত কি করেছিলেন, একসাথে কি করেছিলেন না একসাথে উত্তপ্ত করেছিলেন হিট। আমরা জানি যে এইটা এই সাইনটার নাম কি গো, এটা হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা। যদি কোনো বিক্রিয়া অ্যারো চিহ্নর উপরে ডেল্টা থাকে তাহলে ধরে নেবে যে ওইটা কি না অ্যাজ এ হিটের সাইন, হিট তাপ বা উত্তপ্ত করা হয়েছে। আর যদি কোনো কিছু সংখ্যার সামনে, ধরো আমি 5 বললাম বা x ধরলাম যে কোনো, তার সামনে যদি n থাকে তাহলে ধরে নেবে যে ওইটা কি না ওইটা হচ্ছে পরিবর্তিত মান, ওইটা কি একটা পার্থক্য বা তুলনা করে যে মানটা পাওয়া গেছে, অর্থাৎ বড় মাইনাস ছোট করে যে মানটা পাওয়া গেছে ওইটা হচ্ছে সেইটাকে বোঝায়। বুঝতে পেরেছো? যাই হোক, আমরা কেমিস্ট্রিতে দেখবো আমার পরবর্তীকালে এই ডেল্টা কোথায় ইউজ হয়, কিভাবে, পরবর্তীতে আমরা ডিটেলস জানবো। তিনি কি বলছেন তাহলে তিনি কি বলছেন পটাশিয়াম সায়ানাইড এবং অ্যামোনিয়াম সায়ানাইডকে এই দুটিকে একত্রিত, এই দুটি হচ্ছে অজৈব যৌগ, এই দুটো হচ্ছে অজৈব পদার্থ। এই দুটিকে তিনি কি একত্রে তিনি উত্তপ্ত করেছিলেন। উত্তপ্ত করে তিনি আকস্মিকভাবে হঠাৎ করে অর্থাৎ হঠাৎ কোনো একটা আসলে বই রিসার্চে বা গবেষণাতে এই রকমই এক্সপেরিমেন্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, যে আমরা উদ্দেশ্য এক যাই কিন্তু হঠাৎ করে কোনো কিছু তৈরি হয়ে যায় এবং সেইটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করে সেখান থেকে আমরা অনেক কিছু পাই বা নতুন কিছু খুঁজে পাই বা আকস্মিক এমন কিছু পাই যা খুবই উন্নত মানের বা অতুলনীয় কিছু পাই। তিনিও কি পেয়েছিলেন, তিনি অ্যামোনিয়াম সালফেট আর পটাশিয়াম সায়ানাইডকে একত্রে উত্তপ্ত করে তিনি কি পেয়েছিলেন, ইউরিয়া। তিনি কি পেয়েছিলেন, ইউরিয়া পেয়েছিলেন। যদিও এর হচ্ছে দুটো ধাপ, প্রথম তৈরি হয়েছিল অ্যামোনিয়াম সায়ানাইড, কি না অ্যামোনিয়াম সায়ানাইড NH4 CHO অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছিল। এবার এই অ্যামোনিয়াম সায়ানাইডকে যদি আমি আবার পুনরায় উত্তপ্ত করি তাহলে কি হয় না ইউরিয়া উৎপন্ন হয়েছিল। ইউরিয়া সংকেত আমরা যে সেকেন্ড সামিটিভে পড়েছিলাম না, অসল্টে বিভিন্ন রকম এদের ইউরিয়া প্রস্তুতি পরীক্ষাগারে বিভিন্ন পড়েছিলাম CO NH2 সেখান থেকে আমরা ইউরিয়ার সঙ্গে জেনেছি NH2 তিনি আকস্মিকভাবে তিনি কি করেছেন না এই ইউরিয়া তৈরি করতে সফল হয়েছিলেন। এরপর দেখো 3 নম্বর সায়েন্টিস্ট কি করেছিলেন, সায়েন্টিস্ট হচ্ছে কোলবে। তোমরা কোলবে পরবর্তীকালে অনেক কিছুই পড়বে, কোলবে স্মিথ, কোলবে বিক্রিয়া বিভিন্ন রকম। ওনার হচ্ছে অর্গানিকে বা জৈব রসায়নে অবদান অপরিসীম। কোলবে উনি কি করেছিলেন, সায়েন্টিস্ট কোলবে এটা হচ্ছে 3 নম্বর সায়েন্টিস্ট। কোলবে তিনি কি করেছিলেন, দেখো ঘটনাগুলো কোনো পরপর সব হয়েছে। তিনি কি করেছিলেন 1828 পর ভোলারের পর কোলবে 1845 খ্রিস্টাব্দে তিনি কি করেছিলেন না কার্বন নিয়েছিলেন, কার্বন হাইড্রোজেন এবং বিভিন্ন অজৈব পদার্থের সাহায্যে তিনি অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করেছিলেন। কার্বন, হাইড্রোজেন বিভিন্ন অজৈব পদার্থ নিয়ে তিনি কি করেছিলেন না তিনি করেছিলেন কি না তিনি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড কি অ্যাসিড, হচ্ছে একটা উইক অ্যাসিড বা মৃদু অ্যাসিড। আমরা জানি CH3COOH, তাই না? অ্যাসিডিক অ্যাসিড এটা কি তিনি এইটা তৈরি করেছিলেন, অর্থাৎ সিনথেসিস করেছিলেন যে কার্বন, হাইড্রোজেন এবং বিভিন্ন অজৈব যৌগ সাহায্যে তিনি কি করেছিলেন না অ্যাসিডিক অ্যাসিড কৃত্রিমভাবে তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, এরপর লাস্ট যে সায়েন্টিস্ট সে সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে কি উনি ছিলেন কে ছিলেন, উনি হচ্ছে ব্যাটথেলোর।
সায়েন্টিস্ট, 4 নম্বর সায়েন্টিস্ট, উনি কে ছিলেন? না, উনি ছিলেন ব্যারথেলোর। ব্যারথেলোর তিনি কি করেছিলেন? 1800 পরবর্তী দেখো, পরবর্তীকালে 1845-এর পর 1856 খ্রিস্টাব্দে বার্থলেট, বার্থলেট বলা হয়, বার্থলেট, বার্থলেট বলা হয়, আবার র ট জায়গায় রও অনেকে, অনেক বইতে এরকম ভাবে লেখা আছে। যাই হোক, বার্থলেট তিনি কি করেছিলেন যে 1856 খ্রিস্টাব্দে, 1856 খ্রিস্টাব্দে তিনি পরীক্ষাগারে কি এনেছিলেন? মিথেন CH4, পরীক্ষাগারে মিথেন নামক জৈব যৌগ তৈরি করেছিলেন। আমরা 9-এ পড়েছি, এটা কি 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 বলা হয়? আলের আলো, তাই না? ভূতের আলো। যাই হোক, তিনি এইটা পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করেছিলেন। এরপর এরপর কি না, এর পর আরো অনেক জৈব যৌগ পরীক্ষাগারে কৃত্রিম উপায়ে সংশ্লেষিত করা হয়েছে। তাহলে যে প্রাণ শক্তির তত্ত্ব বেরজেলিয়াস উনি যে বলেছিলেন যে জৈব যৌগকে কি করা যায় না, না কৃত্রিমভাবে সৃষ্টি করা যায় না, হ্যাঁ, তাহলে তার এই তত্ত্ব কি ভুল ছিল? তার এই তত্ত্ব ভুল ছিল। আচ্ছা, এরপর তাহলে আমরা এখান থেকে কি আসবে? এখান থেকে আমরা পরবর্তীকালে পড়ব যে জৈব যৌগের সংজ্ঞা। জৈব যৌগ তাহলে আমরা কাকে বলছি? এই এত কিছু জটিলতার মধ্যে তাহলে আমরা জৈব যৌগ ডেফিনেশন বা সংজ্ঞাতে তাহলে কোন কোন শব্দগুলো থাকবে, যাকে আমরা প্রপার ওই শব্দগুলো দেখে বা ওইগুলো চিনে আমরা চিনতে পারবো কি না এগুলোকে কি বলা হয়, যে জৈব যৌগ। আচ্ছা, ঠিক আছে, আজ এতটাই থাকুক। কার কি সমস্যা আছে বলো? আজ এতটাই থাকবে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি চেষ্টা করব পরের দিন এই সমস্যাগুলিকে সমাধান করার জন্য, এই প্রশ্নগুলিকে সমাধান করার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।